আপনি যদি ভোরবেলা 4 ঘন্টা পড়েন, আরেকজন স্টুডেন্ট আপনার রাতের বেলা 4 ঘন্টা পড়তেছে, আপনি তার থেকে 20-30 গুণ আগায় গেলেন, 20-30 গুণ, অথচ কোয়ান্টিটিটা কিন্তু সেম। ও 4 ঘন্টা পড়ছে, আপনিও 4 ঘন্টা পড়ছেন, সে রাতে পড়ছে, আপনি ভোরবেলা পড়ছেন, পার্থক্য দেখেন তৈরি হয়ে গেল। তো বিসিএস এ কিন্তু পরীক্ষা দেয় 4-5 লাখ, এর মধ্যে হবে 2-2.5 হাজার 3 হাজার। এখানে শুধু পরিশ্রম করলে কিন্তু হবে না, একটু বুদ্ধি খাটাতে হবে, একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে। পরিশ্রম করে 5 লাখ কিন্তু আর পরিশ্রমী স্টুডেন্ট না, অনেকে আছে এমনি পরীক্ষা দেই, কিন্তু 50,000, 40-50,000 স্টুডেন্ট আছে খুব ভালো পরিশ্রমী। এদের মধ্যে থেকে টপ 2000 এর মধ্যে আপনি যদি যেতে চান, আপনাকে একটু সায়েন্টিফিক ওয়েতে আগাইতে হবে। যেমন আমি একটা কথা বলি, এই কথাগুলো অনেকবার বলেছি, আপনি যদি ভোরবেলা 4 ঘন্টা পড়েন, আরেকজন স্টুডেন্ট আপনার রাতের বেলা 4 ঘন্টা পড়তেছে, আপনি তার থেকে 20-30 গুণ আগায় গেলেন, 20-30 গুণ, অথচ কোয়ান্টিটিটা কিন্তু সেম। ও 4 ঘন্টা পড়ছে, আপনিও 4 ঘন্টা পড়ছেন, সে রাতে পড়ছে, আপনি ভোরবেলা পড়ছেন, পার্থক্য দেখেন তৈরি হয়ে গেল। একজন কোনো রিভিশন দেওয়া দেয় নাই, আর আপনি প্রতিদিন আগের পড়াগুলো রিভিশন দিয়ে এরপর নতুন পড়া পড়তেছেন, আপনি তার থেকে বহুগুণ আগায় গেলেন। একজন প্রতি ঘন্টার মধ্যে অন্তত 20 মিনিট পরে 10 মিনিট রেস্ট দিচ্ছে, আরেকজন টানা পড়তেছে, আপনি তার থেকে আগে গেলেন। আমার বড় ভাই ডক্টর নাবিল বলছেন না, নীল কলমে লিখতে, নীল কলমে যেটা লিখবেন ওইটা দীর্ঘমেয়াদী স্মৃতি সেন্টারে গিয়ে রিজার্ভ হবে। আর একজন কালো কলমে লিখতেছে বা লিখতেছেই না, তো যে লিখতেছেন আর আপনি লিখতেছেন, আবার নীল কলমে লিখতেছেন, আপনি সায়েন্টিফিক হয়তো আগাচ্ছেন, তা আপনার সাথে তো ওর একটা পার্থক্য, ভিজিবল পার্থক্য হয়ে গেল। বেশিরভাগ স্টুডেন্ট দেখবেন রাত জাগে, এই ভুলটা করবেন না। রাত জাগলে আপনার দেখবেন যে আপনি যে রাত জাগলো না ভোরে উঠলো, তার থেকে আপনি বহুগুণ পিছিয়ে গেলেন। আর রাত যে জাগে কি করে ভাই? পড়ালেখা করে, গবেষণা করে নাকি? বেশিরভাগ এই যে স্টল, টিকটক, ইনস্টাগ্রাম, রিলস, এগুলো বানানো হয়েছে আপনার মস্তিষ্ক 5 সেকেন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে। আপনার যে মানে চিন্তা চেতনা, ফোকাসিং পাওয়ার 5 সেকেন্ডের বেশি আপনি যেন ফোকাস কোথাও দিতে না পারেন, এই জন্য এটা তৈরি করছে। দেখেন না, এখন সবাই অধৈর্য, একটা কিছু আসতে দেখছেন, ঠাস করে পরেরটাতে গেল, কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। ব্রেন এভাবে হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এই ব্রেন নিয়ে যখন আপনি বিসিএস এর মতো পড়ায় যাবেন বা কোনো গবেষণার জন্য পড়ায় যাবেন, ওইখানে ইউজ করা থেকে আপনার তো মাথা খারাপ। আপনার ব্রেন তো হয়ে গেছে শর্ট টার্ম, 5 সেকেন্ডের মধ্যে আপনি শেষ, আপনার ফোকাস আর থাকে না, কনসেন্ট্রেশন থাকে না। তো সেই জায়গা থেকে এত ইউজ করে আপনি কিভাবে পড়বেন? দয়া করে এই জিনিসগুলো করবেন না, আনইউজুয়াল স্ক্রল করবেন না। আচ্ছা, এরপরে যে উপদেশটা উনি দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা, যে কোনো পরিস্থিতিতে কাজ চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে একটা চমৎকার গল্প বলি আপনাদেরকে। আজকে থেকে প্রায় 1000 বছর আগে মিশরের এক দুর্ধর্ষ কঠোর শাসক ও ইচ্ছা প্রকাশ করছে যে নীল নদ নাকি বাদ দিবে। আরে নীল নদ, এটা কি সেই নীল নদ? এটা কি জেইসে নদী নাকি? পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী, আফ্রিকা মহাদেশের দীর্ঘতম নদী, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জান্নাতি নদী। এটা মিশরীয় সভ্যতা যেটার উপর গড়ে উঠছে, এর গভীরতা অন্যরকম। এখনো অনেকে মাপতে পারে না এটা কোন জায়গায়, এটার উৎস কোথায়, এখনো বিজ্ঞানীরা দ্বিধাদ্বন্দ্বে থাকে যে সত্যিকার উৎস কোথায়। অনেকে বলে ইথিওপিয়ার কোনো একটা পাহাড় থেকে, অনেকে বলে উগান্ডা থেকে, একজন এক কথা বলে। সত্যিকার যে উৎস কথাটা কেউ জানে না। ওই শাসক নাকি নীল নদের মধ্যে একটা বাঁধ দিবে, দিয়ে নাকি সেচ করবে, কৃষিকাজ করবে 1000 বছর আগে। তো ইচ্ছা পোষণ করছে, এখন ইচ্ছা প্রকাশ করছে, তার যে উপদেষ্টা মণ্ডলী আছে এটাকে বাস্তবায়ন করতে হবে। যে খুঁজো কোথায় আছে, দুনিয়া খুঁজো। খুঁজতে খুঁজতে ওই সময় সব থেকে যে জ্ঞানী ব্যক্তি, ইরাকের বাসরা শহরের নাম শুনছে, বাসরা শহর ইরাকের, ওই শহরের একজন জ্ঞানী ব্যক্তির সন্ধান পাইছে। ওনাকে বলছে যে এরকম একটা প্রকল্প নিচ্ছে আমাদের শাসক, আপনি করতে পারবেন? বলতেছে হ্যাঁ, আমি মনে হচ্ছে আমি পারবো। ওনাকে নিয়ে আসছে রাজদরবারে, মহারাজা তো মহা খুশি যে সে যে স্বপ্ন দেখছে সেটা বাস্তবায়ন হবে। ওনাকে আপ্যায়ন করে বলতেছে ঠিক আছে, আপনি এখন নীল নদে চলে যান, যা যা লোকজন দরকার আপনারা সব নিয়ে যান। উনি লোকজন নিয়ে নীল নদে গিয়ে গবেষণা করে দেখতেছে আসলে এই কাজ হবার নয়। ওই সময় যে প্রযুক্তি, যে এক্সিস্টিং প্রযুক্তি ছিল, এটা দিয়ে নীল নদে বাদ দেওয়া সম্ভব না। ইনি চিন্তা করতেছে আমি যদি এই কথা যে রাজাকে বলি যে এই কাজ হবে না, যে রাজা এ কিছু হইলে শুধু কতল খালি মাথা কাটে, এই কাজ করা যাবে না। কি করতে হবে? উনি পাগলের অভিনয় করলো, নিজেকে মানসিকভাবে ভারসাম্যহীন এইটা প্রমাণ করার জন্য পাগলের অভিনয় করলো। ওনাকে এরপরে রাজদরবারে নিয়ে যাওয়া হলো। রাজা বললো কি ব্যাপার, এনার তো একটা প্রকল্প দিয়েছিলাম, কাজ হয়েছে? বলতেছে বেচারা বেশ পরিশ্রম করছে, দিন রাত খাটছে আপনার জন্য, আলটিমেটলি পাগল হয়ে গেছে। তো শাসক এমন শাসক, ও বলতেছে না এগুলো কথা বুঝি না, ওকে ফাঁসিতে ঝুলাও। সবাই তো হতবাক, কি ব্যাপার, এটা কেমন রাজা? বলতেছে না ওকে ফাঁসি দিতে হবে। তো উপদেষ্টা মণ্ডলী যারা আছে ওরা বলতেছে দেখেন মহারাজা, এনাকে যদি ফাঁসি দেন, ইনি কিন্তু জ্ঞানী ব্যক্তি, দুনিয়ার অনেকে এনাকে চিনে, এটা কিন্তু আমাদের রেপুটেশনের উপর একটা আঘাত আনতে পারে। তাহলে কি করতে হবে? এনাকে ছেড়ে দেন। বলছে না, ছাড়াছাড়ি নাই, ওকে যাবজ্জীবন কারাদণ্ড দাও। ওই বেচারাকে যাবজ্জীবন কারাদণ্ড দিস। তো এরকম শাসককে আপনারা দেখছিলেন? ছিল না? কিছু হইলে, মতের অমিল হইলেই জেলে ঢুকাও, আয়না ঘরে ঢুকাও, শাস্তি দাও, গুম করো। বাংলাদেশের জন্য এরকম শাসক আর না আসে, সবাই একতাবদ্ধ থাকবেন। কোন স্বৈরা শাসককে বাংলাদেশে আর জায়গা দিবেন না। কেউ যদি বাংলার জমিনে আর স্বৈর শাসন করতে চায়,
কিভাবে তাকে টেনে হিচড়ে নামাতে হয় সেই শিক্ষা আমাদেরকে আবু সাইদা দেখে দিয়ে গিয়েছে। তো যাই হোক, ওই বেচা জেলখানায় গিয়েছে। জেলখানা কি বসে থাকে পাবলিক? জ্ঞানী ব্যক্তি সবসময় লেখাপড়া করে, বলতেছে ভাই আমাকে একটা কাগজ, পাগল তো পাগলের মতো বলছে কাগজ কলম দাও, লিখবে, খালি লিখবে। পাগল ছাগল কি করে, দাও কাগজ কলম দাও। একটা ছোট্ট ছিদ্র আছে তার ওই যে জেলখানার মধ্যে রাখছে, ছোট্ট ছিদ্র দিয়ে শুধু আলো পাস হয়, আলো আস, ওই আলো নিয়ে গবেষণা শুরু করেছে। আলোটা কিভাবে ওয়ালের মধ্যে প্রতিফলিত হচ্ছে, ওখান থেকে কি হচ্ছে, এইটা থেকে আলোর যত সূত্র আপনারা পড়েন, যারা ফিজিক্সের ছাত্রছাত্রী আছেন, আলোর যে লেন্সের সূত্র, আমাদের চোখের যে লেয়ারগুলো আছে, এখানে লেন্স আছে, কর্নিয়া, রেটিনা, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, অপটিক নার্ভ, সবগুলো নিয়ে আবিষ্কার করছে। ওই সময় পর্যন্ত মানুষ জানতো যে আলো আমাদের চোখ থেকে কোনো বস্তুতে যখন আলো যায় আমরা সেই জিনিসটা দেখি, ওই সময় পর্যন্ত মানুষ এইটা জানতো। কিন্তু উনি এটা ভুল প্রমাণিত করে বললেন যে না, কোনো বস্তুতে যখন আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে ধরা দেয় তখনই আমরা কোনো বস্তু দেখি, এটা উনি আবিষ্কার করছে। শুধু তাই না, আলোর উপর সব থেকে কয়েক খণ্ডের একটা বিখ্যাত বই আপনার হয়তো নাম শুনছেন, কিতাব আল মানাজির, বুক অফ অপটিক্স, নাম শুনছেন? এই বুক অফ অপটিক্স উনি লিখেছেন। শুধু তাই না, কয়েকশো বই উনি জেলখানায় বসে লিখছে। আপনারা তো এখন আইনস্টাইন, নিউটন এনাদের কথা শুনছেন, বা এনারাই মনে করে যে বিজ্ঞানী। আইনস্টাইন নিজের প্রতিকৃতির সাথে এই বিজ্ঞানীর নাম রাখতো, নিজের প্রতিকৃতির সাথে ওই বিজ্ঞানীর প্রতিকৃতি রাখতো। ওই বিজ্ঞানী আর কেউ না, ইবনে আল হাইতাম, নাম শুনছেন? ইবনে আল হাইতাম। দেখেন, যে কোনো পরিস্থিতিতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে যে তোমরা কাজ চালিয়ে যাও, এই বেচারা কাজ চালিয়ে গেছে। দেখেন আজকে দুনিয়া ওনাকে স্মরণ করতেছে। তো আপনারা কাজ বন্ধ করবেন না, যে স্টেজে আছেন, যে পরিস্থিতি আছেন, যে হালতে আছেন, আপনারা পরিশ্রম করেন, নিশ্চিত ইনশাআল্লাহ সফলতার মুখ দেখবেন।